বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশের বর্তমান মেধাবী ছাত্রদের অধিকার আদায়ের আন্দোলনকে কেন্দ্র করে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে আমি আরিফুর রহমান আরিফ, সাবেক ছাত্রনেতা হিসাবে আজকে অনেকদিন পরে লাইভে আসলাম। খুব দুঃখ ভরা মন নিয়ে আজকে এই লাইভে আসা। বাংলাদেশের বর্তমান পরিস্থিতি খুব লাজুক পরিস্থিতি বহন করছে। যে মেধাবী ছাত্ররা তাদের ন্যায্য অধিকার আদায়ের লক্ষ্যে সৎ মনোভাব নিয়ে তাদের অধিকার বাস্তবায়ন করার লক্ষ্যে সারা বাংলাদেশের ছাত্র সমাজকে নিয়ে তাদের অধিকার বাস্তবায়ন করার লক্ষ্যে সরকারের কাছে যে দাবি দেওয়া উপস্থাপন করেছিল সেটি অত্যন্ত যুক্তিসঙ্গত এবং ন্যায়সঙ্গত ছিল, এবং সরকারও সেই ধরনের দাবি দেওয়া আদায়ের জন্য দৃঢ় হলেও সেই প্রস্তাব তাদেরকে দিয়েছিল। কিন্তু সরকারের কিছু দিক নির্দেশক এবং বাংলাদেশ আওয়ামী লীগের কিছু হাইব্রিড নেতাদের কারণে, এই অযোগ্য কিছু নেতার কারণে জাতির জনকের স্বপ্নের সোনার বাংলাদেশ বাস্তবায়ন করতে কিছু বিঘ্নতা সৃষ্টি হয়েছে। এবং মাননীয় প্রধানমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী জননেত্রী শেখ হাসিনাও বঙ্গবন্ধুর কন্যা হিসাবে সেই জোরালো ভূমিকা রাখতে ব্যর্থতার পরিচয় দিয়েছে। বিদায় আজকে বাংলাদেশ আওয়ামী লীগের এই কঠিন দিনকাল যাপন করছে। তার জন্য বাংলাদেশ আওয়ামী লীগকে আমি দায়ী করব, তার জন্য অন্য কেউ দায়ী না। যেহেতু উনি বাংলাদেশের প্রধানমন্ত্রী, উনি জাতির জনক বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা, উনার দিকে বাংলাদেশের 18 কোটি মানুষ তাকিয়েছিল। উনার কিছু চাটকার মন্ত্রী, এমপি দীর্ঘদিন যাবৎ যারা বাংলাদেশ আওয়ামী লীগকে লুটে পুড়ে খেয়েছে, তাদের ব্যর্থতার কারণে, ভুল সিদ্ধান্ততার কারণে আজকে বাংলাদেশ আওয়ামী লীগের হাজার হাজার লাখ লাখ কর্মীরা বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এবং কিছু লোকরা যার যার স্ব এলাকা, দলীয় প্রভাব, এমপি মন্ত্রীদের প্রভাবে বিভিন্ন শুধু সাধারণ মানুষকে নয়, কিছু ত্যাগী সৎ আদর্শবান নেতাদেরও তারা ক্ষতি করেছে, আওয়ামী লীগের নেতাদেরকে করেছে। এটা যুগে যুগে হয়েছে। এটা বিএনপির আমলও বিএনপির হাইব্রিড নেতাদের কারণে বিএনপির ত্যাগীরা ক্ষতিগ্রস্ত হয়েছে। এইভাবে বিএনপিও একদিন ক্ষমতাচ্যুত হয়েছে, জাতীয় পার্টি এভাবে হয়েছে, আওয়ামী লীগকে আজকে হতে হয়েছে। আর আজকে আওয়ামী লীগকে হটিয়ে যারা এই নতুন প্রজন্ম মেধাবী ছাত্ররা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্ররা, যাদের আন্দোলন এবং যাদের ন্যায্য অধিকার আদায়ের জন্য আজকে এই কোঠা আন্দোলন, সেই কোঠা আন্দোলনের যুক্তিকতা 100% আছে। আমি বলবো না 99% আছে, আমি বলবো তাদের 100% আছে। তারা দেশের মেধাবী ছাত্র, তারা করবি। চাকরি করার জন্য মানুষ বিশ্ববিদ্যালয় বা উচ্চশিক্ষায় শিক্ষিত হয় না, কিন্তু তারপরও তাদের জীবন পরিচালনার লক্ষ্যে, পরিবারকে দায়মুক্ত করার জন্য, নিজের জীবন গড়ার জন্য, ভবিষ্যৎ জীবন গড়ার জন্য প্রত্যেক মানুষের একটা কর্মসংস্থানের দরকার আছে। বাংলাদেশে 1971 সালের পর থেকে এই পর্যন্ত জাতির জনকের যে স্বপ্ন ছিল, ক্ষুধা দারিদ্র সাধারণ মানুষের মৌলিক চাহিদা পূরণের লক্ষ্যে যে স্বপ্ন ছিল, সেই স্বপ্নের বাস্তবায়ন করতে গিয়ে এদেশে 30 লক্ষ শহীদ, 2 লক্ষ মা বোন রক্ত দিয়েছিল। কিন্তু যারা 30 লক্ষ শহীদ, 2 লক্ষ মা বোন রক্ত দিয়ে এই দেশকে স্বাধীন করে দিয়ে গেছে, তাদের সেই সঠিক হিসাব আজও বাংলাদেশের ইতিহাসের পাতায় নেই। কিছু চাটকার সুবিধাবাদী বাংলাদেশ মুক্তিযোদ্ধাকে প্রশ্নবিদ্ধ করেছে। তারা বিভিন্নভাবে মন্ত্রী, এমপি, বিভিন্ন সরকারের তাবেদারি করে, সরকারের সহযোগিতা নিয়ে এবং মন্ত্রী এমপিদের সহযোগিতা নিয়ে তারা মুক্তিযোদ্ধা, ভুয়া মুক্তিযোদ্ধা হয়ে এই বাংলাদেশের মুক্তিযোদ্ধাকে কলঙ্কিত করেছে। বিভিন্ন সুযোগ সুবিধা আজকে যারা মুক্তিযোদ্ধা হিসাবে স্লোগান দিচ্ছে, সুযোগ সুবিধা দিচ্ছে, বিভিন্ন কোঠা, নাতি পুতি সহ বিভিন্ন কোঠা যারা বেশি স্লোগান দিচ্ছে, তারা অধিকাংশই মুক্তিযোদ্ধা না, তারা মুক্তিযোদ্ধাবাদী, তারা সুবিধাবাদী মুক্তিযোদ্ধা। এই মুক্তিযোদ্ধারাই এই দেশটাকে ধ্বংস করেছে। আর যারা প্রকৃত মুক্তিযোদ্ধা, আমি অনেকের সাথে আমি বাংলাদেশে থাকতে কথা বলেছি, মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ে আমি গিয়েছি, অনেক লঙ্গি পরা অসহায় গ্রাম থেকে ছুটে আসা মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়, অনেক মুক্তিযোদ্ধারা কেঁদেছে,
তারা টাকা দিতে পারে নাই বিদায়, তারা বিভিন্ন ধরনের লিয়াজু মেনটেন করতে পারে না বিদায় তারা মুক্তিযোদ্ধা সনদ তারা পায়নি, মুক্তিযোদ্ধার গেজেটে অন্তর্ভুক্ত তারা হয়নি। তারা অনেকেই রাগের বশবর্তিত হয়ে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় তাদের মুক্তিযোদ্ধার যে সার্টিফিকেট ছিঁড়ে ফেলে তারা গ্রামে চলে গেছে। এটা আমি নিজের চোখে দেখেছি মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ে। কিন্তু দেখা গেছে যারা আত্মীয় মন্ত্রী, এমপি, সচিব এবং বিভিন্ন পর্যায়ে নেতার সহযোগিতা নিয়ে তারা মুক্তিযোদ্ধা কোটা নিয়ে তারা আজকে বড় বড় স্লোগান দিচ্ছে, বিভিন্ন সুযোগ সুবিধা নিতে চাচ্ছে, তারা প্রকৃত মুক্তিযোদ্ধা না। আর যারা প্রকৃত মুক্তিযোদ্ধা তারা দেশ স্বাধীন করেছে, তারা অনেকে বলেছে আমরা মুক্তিযোদ্ধা করেছি এই দেশের জন্য, আমরা জীবন দিয়েছি আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যেন এই দেশে স্বাধীনভাবে চলতে পারে, তাদের অধিকার বাস্তবায়ন করতে পারে। সেই জন্যই তারা বঙ্গবন্ধু ডাকে এবং জাতীয় চার নেতার সহযোগিতা নিয়ে বাংলাদেশ স্বাধীন হয়েছে। এবং এই বাংলাদেশের আপাময় জনসাধারণ, আমি বলবো না শুধু বঙ্গবন্ধু এবং চার নেতার সহযোগিতা নিয়ে বাংলাদেশ স্বাধীন হয়েছে, বাংলাদেশের আপাময় জনসাধারণ, কৃষক, শ্রমিক, তাঁতি, কুমার, জেলে, শিক্ষিত, মূর্খ, সর্বশ্রেণীর মানুষের সহযোগিতা নিয়ে বাংলাদেশ স্বাধীন হয়েছিল। সেই স্বপ্নের সময় লাল সবুজের পতাকাকে আমরা অর্জন করেছি সারা বাংলাদেশের সকল মানুষের রক্তের, বুকে তাজা রক্তের বিনিময়ে, পরিশ্রমের বিনিময়ে। কিন্তু একটা সুবিধাবাদী চক্র সেই লাল সবুজের পতাকাকে কলঙ্কিত করেছে বিভিন্নভাবে, বিভিন্ন মন্ত্রণালয় মন্ত্রী, বিভিন্ন সরকার। 1971 সালের পর থেকে আজ পর্যন্ত বাংলাদেশে অনেক সরকার, অনেক দলের সরকার পরিবর্তন হয়েছে। এই চাটুকাররাই কেউ একবার বিএনপি করেছে, ক্ষমতাচ্যুত হয়েছে, আবার জাতীয় পার্টিতে এসেছে, জাতীয় পার্টি ক্ষমতাচ্যুত হয়েছে, তারা আবার আওয়ামী লীগে এসেছে, আওয়ামী লীগে এসে তারা বিভিন্ন সুযোগ সুবিধা ফায়দা ওঠার জন্য আসছে। কিন্তু আমি বলবো বর্তমান যে তত্ত্বাবধায়ক সরকার এবং আগামী বাংলাদেশের 18 কোটি মানুষের ভাগ্য পরিবর্তনের লক্ষ্যে যে সরকার গঠন হতে যাচ্ছে, আমি কথা বলবো না আমি আওয়ামী লীগ হিসাবে যে আমার দলকে তারা বিতাড়িত করেছে, আমার নেত্রীকে বিতাড়িত করেছে, তার জন্য তারা যেন এই বাংলাদেশে আর সুষ্ঠুভাবে বসবাস না করতে পারে সেই ধরনের হিংসাত্মক মনোভাব আমার নেই। আমি এই সরকার যদি সত্যিকার অর্থেই মানুষের কল্যাণে কাজ করে আমরা তাদেরকে সহযোগিতা করবো। আর যারা সত্যিকার অর্থে দেশপ্রেমিক সকলে মিলে এই দেশটাকে সুন্দরভাবে সাজানোর জন্য এই যে মেধাবী ছাত্র সমাজের যে আন্দোলন, তারা সত্য এবং নেই, তাদের উদ্দেশ্য এবং তাদের যে লক্ষ্য সঠিক ছিল, কিন্তু কিছু কুচুকরি মহল তাদের এই কোমলমতি শিক্ষার্থীদের সুন্দর সৎ আদর্শ মনোভাবকে পুঁজি করে সারা বাংলাদেশে যে হত্যা, খুন, রাহাজারি, রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস সহ বিভিন্ন অগ্নিসংযোগ ভাঙচুর কর্মকাণ্ড চালাচ্ছে, তারা কোনোভাবেই বাংলাদেশের একজন দেশপ্রেমিক নাগরিক হতে পারে না। সে আবার শিক্ষিত হোক আর মূর্খ হোক, যার যার অবস্থান থেকে যারা এই অনৈতিক প্রতিহিংসামূলক কার্যক্রম চালাচ্ছে, তাদের দ্বারা কখনো বাংলাদেশের কল্যাণ বয়ে আনতে পারে না। আমরা যুগে যুগে দেখে আসছি, যেমন করে আজকে 1971 পরে আজকে 2024 সাল চলছে, প্রায় 53 বছর পর মানুষের মধ্যে একটা জাগ্রত মনোভাব সৃষ্টি হয়েছে যে মানুষ অন্যায় করছে, সরকার অন্যায় করছে, সরকারের মন্ত্রীরা অন্যায় করছে, আমাদের উপরে জুলুম করছে, আমাদের বাক শক্তির উপরে হস্তক্ষেপ করছে। এটা কেন করবে? আমি যদি কাউকে একটা বাড়ি দেই, সে যদি দুর্বল হয়, সে 10 বছর পরে হলেও আমাকে সেই বাড়িটা দেওয়ার জন্য প্রস্তুত থাকবে। তাই আজ থেকে আমরা শপথ করি, আমরা আর হিংসা, বিদ্বেষ, প্রতিহিংসা রাজনীতি না করি। এই বাংলাদেশের এই স্বপ্নের 1971 সালে যে প্রজন্ম যুদ্ধ করেছে, আজকে আবার নতুন প্রজন্ম ছাত্র মেধাবীরা তারা বুকের তাজা প্রাণ দিয়ে এই দেশটাকে আবার 1971 সালের মতো স্বাধীনতার যুদ্ধের মতো তারা প্রাণ দিয়ে, এই যুবকরা, এই মেধাবী ছাত্ররা বুকের তাজা রক্ত দিয়ে আমাদেরকে আবার একটা সুন্দর একটা অধিকার আদায়ের একটা দেশ আবার দিয়ে গেছে। আমরা যেন কোনো কুচক্রী মহল স্বাধীনতা যুদ্ধের মতো আবার কোনো সুবিধাবাদী লোক যেন এই সুযোগ না নিতে পারে বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে। সেই জন্য আমি মহামান্য রাষ্ট্রপতি এবং বর্তমান সেনাবাহিনীর প্রধান সহ আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি দৃষ্টি আকর্ষণ করছি, আপনাদের মনের যে প্রতিহিংসা, দুর্নীতি, আপনাদের মনোভাব, কুচিন্তা এবং আপনাদের মনের ভিতরে প্রতিহিংসা এবং ক্ষতিকর যে দিকগুলো আছে, এগুলা ধুয়ে মুছে ফেলে দেন। ফেলে দিয়ে এই সুন্দর আগামী প্রজন্মের জন্য সুন্দর, বাসযোগ্য, পরিষ্কার পরিচ্ছন্ন, দুর্নীতিমুক্ত, সৎ, আদর্শ এবং বাংলাদেশ বিশ্বের মানচিত্রের জন্য একটি সুন্দর এবং ডিসিপ্লিন এবং সকল মানুষের জন্য, সকল ধর্ম
সকল ধর্মের মানুষের ভাগযোগ্যের একটা সুন্দর বাংলাদেশ আমরা দেখতে চাই। হ্যাঁ, আমরা ভারতের পার্শ্ববর্তী রাষ্ট্র, ভারতের সহযোগিতা আমাদের লাগবে। পৃথিবীর সকল দেশের জাতিসংঘ যেহেতু আছে, আমরা জাতিসংঘের অন্তর্ভুক্ত, সকল দেশেই আমাদের পাড়া প্রতিবেশী, যেমন একজন প্রতিবেশীর সাথে ধনী লোক থাকলে তার সহযোগিতা লাগবে। তার অর্থ এটা না দুনিয়া আমাকে যেভাবে ব্যবহার করবো আমি সেইভাবে চলবো। ভারত আমাদেরকে ব্যবহার করতে পারবে না, কিন্তু আমরা ভারতের সহযোগিতা লাগবে, ভারত আমাদের সহযোগিতা লাগবে। আমরা ন্যায়সঙ্গত ভাবে, রাষ্ট্রীয় ভাবে আমরা চুক্তি মোতাবেক আমরা আমাদের শর্ত বাস্তবায়ন করব। তার অর্থ এই না ভারত আমাদেরকে বলবে আর আমরা যা খুশি তা করবো আমাদের স্বার্থের জন্য, ক্ষমতা দেওয়ার জন্য। তা থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। এটা শুধু আওয়ামী লীগই করে না, এটা বিএনপি করে, জাতীয় পার্টি করে, ক্ষমতা যাওয়ার জন্য অনেকেই এই লিয়াজোটা মেনটেন করে। কিন্তু ভারতের সহযোগিতা ছাড়া বা আরেকটা বিশ্বের কোন দেশের সহযোগিতা ছাড়া কোনো দেশ চলতে পারবে না, সে যত শক্তিশালী হোক না কেন। তবে আমাদের এই মেধাবী ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা প্রমাণ করেছে বিশ্বের কাছে, সারা বিশ্ব আজকে দেখেছে যে বাংলাদেশের ছাত্র সমাজ 1971 সালে যেভাবে দেশটাকে স্বাধীন করেছিল, আবার তারা কলম হাতা নিয়ে এই সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, পুলিশ, র্যাব, আনসার সকল বাহিনীকে পরাজিত করে তারা একটা আন্দোলনকে সাকসেসফুল করেছে। তাদের উদ্দেশ্য ছিল কি? মহৎ, আল্লাহ তার জন্য তাদের উদ্দেশ্য মহৎকে বাস্তবায়ন করেছে। এই উদ্দেশ্য, এই সব উদ্দেশ্যকে যেন কোন কুচক্রী মহল পুঁজি করে এই বাংলাদেশের ক্ষতি না করতে পারে, সেজন্য এই ছাত্র সমাজকে আরো সজাগ থাকতে হবে এবং সুন্দর করে সাজাতে হবে। প্রতিহিংসামূলক এগুলা বন্ধ করতে হবে। প্রতিহিংসা যারা করতেছে তারা সমাজের মুসলিমের কিছু শ্রেণীর মানুষ, এইগুলাকে চিহ্নিত করতে হবে। তাদেরকে প্রথমত বুঝিয়ে বলতে হবে। প্রশাসন সহ সবাই আমাদের এক দেশে প্রশাসনকে সাজাতে হবে, ডেলে সাজাতে হবে। আর্মি দেখার মাত্রই গুলি করবে, পুলিশ দেখার মাত্রই গুলি করবে, এগুলা বন্ধ করতে হবে। তারা মোটিভেশন দিতে হবে কেন কারা অন্যায় করতেছে, অন্যায়কে মিট করার জন্য তারা এই ধরনের প্রক্রিয়া বাংলাদেশে চালু করতে হবে। প্রত্যেকটা মন্ত্রণালয় সমস্যার সমাধান করতে হবে আগে। সমাধান না করতে পারলে তারপর হইলো গুলি, তারপর হইলো বিচার, তারপর হইলো জেল, জরিমানা, এরপরে পরবর্তী স্টেপ। প্রথম তাদেরকে প্রত্যেকটা আইন শৃঙ্খলা বাহিনীর দৃষ্টি রাখতে হবে। যে কোনো সমস্যার সমাধান আলোচনার মাধ্যমে হতে হবে। যে কোনো সমস্যার সমাধান এটা একবার, দুইবার, তিনবার, একবার না পারলে শতবার দেখো, তারপর স্টেপ নাও, অন্য স্টেপ, এইভাবে করতে হবে। এগুলো শিখতে হবে। বিশ্বের অন্যান্য দেশে, আমেরিকা, জাপান, কানাডা, বিভিন্ন দেশে পুলিশ, আর্মি, বিডিআর, র্যাব, তারা যে কোনো সমস্যা প্রথমেই কোনোদিন হস্তক্ষেপ করে না তাদের উপরে। তাদেরকে বুঝায়, তাদেরকে অনেক সম্মান করে, একটা প্রতীককেও তারা সম্মান করে। একটা প্রতীককেও আমেরিকা, কানাডা, ইউরোপ কান্ট্রির অনেক পুলিশ কর্মকর্তারা দেখছি তারা হাত গুটিয়ে বসে থাকে। তাদেরকে ঘুষি মারে, তাদেরকে একটা প্রতীক, রাস্তার প্রতীক টুকায়, সে আক্রমণ করে, সে তাকে সম্মান করে, তাকে বুঝাইতে চেষ্টা করে তুই আমার প্রতি কেন হত্যা, আমিও তোর ভালো চাই, শান্তি চাই, তোদের মধ্যে ঝগড়া হয়েছে, আমরা একটা সমস্যার সমাধান করতে চাই। এইভাবে তারা বুঝা কুল ডাউন হয়। কিন্তু বাংলাদেশে একটাই হয়েছে, কিছু হলে হ্যান্ডকাপ লাগাইলেও ধরে নিয়ে যাও। আওয়ামী লীগের এমপি ফোন করছে, বিএনপির ধরে নিয়ে যাও, বিএনপির এমপি ফোন করছে, আওয়ামী লীগের ধরে নাও, আওয়ামী লীগের এমপি ফোন করছে, জাতীয় পার্টি ধরে নাও। জামা, সত্য কথা বললে সে জামা শিবির। হ্যাঁ, আওয়ামী লীগের এমপি জামা শিবিরের ছেলেরা দিয়া জিবিয়া করে বলা কোনো সমস্যা নাই। কোন একটা নেতা, সাধারণ কর্মী জামা শিবিরের সাথে সম্পর্ক থাকলে, বিএনপির সাথে সম্পর্ক থাকলে তাকে জেল খাটাও, তার বিরুদ্ধে তার পদ থেকে তাকে বহিষ্কার করা হয়। কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি হালদাদের সাথে বিয়া করে তাতে কোনো সমস্যা নাই। আর হালদা দিয়ে যদি শেখ হাসিনার সাথে বিয়া করে তাতে কোনো সমস্যা হয় না। হ্যাঁ, তারা যদি লিয়াজ করে মন্ত্রী এক মন্ত্রী আরেক মন্ত্রীর বার্তায় রাতের অন্ধকারে যায় আর দিনের বেলা তারা বক্তৃতা দেয়, তোমরা রাস্তায় থাকো, যার যা কিছু আছে তা নিয়ে শত্রু মোকাবেলা করো। এইভাবে আমাদের ছাত্র সমাজ এই এক দল আরেক দলকে মাইরা রাস্তায় ফেলে দেয়, হাজার হাজার লোক মরে যায়। আর তারা সন্ধ্যাবেলা গিয়ে একসাথে বসা, ক্লাবে বসা, তারা বিভিন্ন ধরনের ড্রিঙ্ক করে, তারা মজা লুটে, তাদের ব্যবসার ফায়দা লুটে। এগুলাকে বন্ধ করতে হবে। তারা প্রত্যেকের সাথে লিয়াজু আছে, তবে লিয়াজু থাকা ভালো, কিন্তু প্রতিহিংসামূলক না। এটা উচ্চ লেভেল থেকে নিম্ন লেভেল পর্যন্ত আমরা সকলে ভাই। কে বিএনপি, আমার ভাই এক ভাই বিএনপি, আমি জাতীয় পার্টি, আমার ভাই আরেকজন আরেক দল করে জামাত ইসলাম করতে পারে। আমাদের পরিবারের লোকত্রী গুলা এই বাংলাদেশের মানুষের বাইরে তো কেউ বাংলাদেশের দলগুলা করে না, তো এত প্রতিহিংসা থাকবে কেন? এর মধ্যে আমাদের ইসলামিক যারা আমরা দল করি তাদের মধ্যে একটা সমন্বয় আসতে হবে। তারা খালি বক্তৃতা দিয়া নিজের স্বার্থ আর উগ্রবাদী কারো তাবেদারি করতে যাবেন না। আপনার ইসলামিক দল আপনাদেরকে এই পৃথিবী যতদিন থাকবো ততদিন পর্যন্ত আপনাদেরকে মানুষ সম্মান করবে, যেহেতু আমরা মুসলিম কান্ট্রি, ইসলামিক কান্ট্রি। শুধু মুসলিম কান্ট্রি না, আমরা আমেরিকা থাকি, আমাদেরকে তো খ্রিস্টানরা আমাদেরকে তো মুসলমান হিসাবে কোনোদিন আমি দেখছি না একটা কথা বলতে। তারা তো আমাদেরকে সম্মান করে, ইজ্জত করে, তারা আমরা লিগেল কথা বললে এটা বাস্তবায়ন করে। তারা আমাদের দেশে শুধু একটা প্রতিহিংসা,
হে মুসলিম, হে খ্রিস্টান, হে বুদ্ধ, হে হিন্দু, জ্বালাও পুরাও ভাঙচুর, এসব কি? তাহলে আমরা তো আমেরিকা থাকতে পারতাম না। আমরা আমেরিকা সরকার আমাদেরকে সার্বিক সহযোগিতা দিচ্ছে এবং পৃথিবীর সকল দেশে দিচ্ছে, তার জন্য কোনো সরকার দায়ী না। আর বিদেশে যারা বেশি বাঙালিরা ক্ষতিগ্রস্ত হইতেছে, তারা হলো বাঙালির কিছু অথর্ব, কিছু চাটুকার, কিছু নষ্ট লোকের দ্বারা। এই যে বিভিন্ন অ্যাম্বাসেডার আছে, বিভিন্ন বাংলাদেশের সরকারের যে কনসুলেট জেনারেলরা আছে, এদের সাথে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, বিভিন্ন দলের নেতারা সংযোগ হইয়া সাধারণ মানুষের কাগজপত্রে বাধা সৃষ্টি করে। এটা একমাত্র বাংলাদেশের লোকরা বাংলাদেশের জন্য করে। কোন বিদেশিরা আমি দেখিনি আজ পর্যন্ত। আমি 6 বছর আমেরিকা আসছি, তারা একটা মানুষের কথা বলে তাদের মানুষের আমার সমস্যাটা সমাধান করার জন্য তারা চেষ্টা করে। আমার ভাষা যদি না বুঝে, সে চেষ্টা করে কোনো না কোনো ভাবে আমার ভাষাটা বুঝে আমাকে উপকার করতে চেষ্টা করে। না উপকার করলে সরি করে চলে যাবে, কিন্তু তারা কারো ক্ষতি করে না, আমি দেখি না এটা। কিন্তু একমাত্র আমাদের বাঙালিরা একটা আরেকটার বিরুদ্ধে ষড়যন্ত্র করে। 1 টাকার উপকার করলে পরে 100 টাকার ক্ষতি করে ওই লোকটারে, এবং একজন আরেকজনের উপরে ধরে না উঠতে পারে, সেই প্রতিহিংসাটা সারা বাংলাদেশের মানুষ যারা বিদেশে আছে, এরা শুধু বাঙালির একটা ক্ষতি করে। একটু উপকার করলে আর 10 দূর নামাই দিয়ে থাকে। প্রতিহিংসাটা এরা করে, কিন্তু বিদেশিরা করেন। এটা আমি কোনোদিন আমি বিশ্বাস করি না। এটা আমাকে কেউ এই ভুল বুঝাইতে আমি বুঝবো না। আমরা আওয়ামী লীগ করছি, আমি আওয়ামী লীগের একজন ত্যাগী নেতা জন্মগত ভাবে, এটা আমি অস্বীকার কোনো রাস্তা নাই। আমি আওয়ামী লীগ করি, কিন্তু তার অর্থ এটা না আমি আওয়ামী লীগ যা করবো তা করছি। আমার জীবনে আমি আওয়ামী লীগের অন্যায় কাজের সবসময় বিরোধিতা করছি। এই জন্য আমার গ্রামের, আমার রক্তের, আমার বংশের চাচা ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সভাপতি ছিল। উনি 70-এর নির্বাচিত সংসদ, 2010 সালে উনি স্ট্রোক করে মারা গেছে। ওই সময় উনি ব্রাহ্মণবাড়িয়া এমপি ছিল। আমরা তো কোনোদিন 10টি পয়সা কোনোদিন সুযোগ সুবিধা নেইনি। এবং আমি আরিফ একমাত্র 1994 সালে ব্রাহ্মণবাড়িয়া সরকারি ছাত্র সংসদের একমাত্র নির্বাচিত সংসদ সদস্য ছিলাম। জেলা ছাত্রলীগের ভাইস প্রেসিডেন্ট। কোনোদিন তো 10টা পয়সা নেই নাই। এবং আমার চাচার কাছে কেউ আসলে, সে যদি একটা রিস্ক হলো হয়েছে, আমার বয়সে যদি একদিনের বড় হয়েছে, আমি তার চেয়ার সাইডা চলে গেছি অনেক সময়। আমার চাচা বলছে, আরে তুই একজন ছাত্র, তুই একজন শিক্ষিত ছেলে, তুই যে মধ্যে দেখতেছিস হালকা চেয়ার তুই তো দরকার। আমি না, হ্যাঁ তো আপনার কাছে আসছি, হ্যাঁ উপকার লেগে, হ্যাঁ আপনার সাথে বইয়ে কথা কবে, হ্যাঁ একটা আপনার কাছ থেকে একটা মনের কথা কবে, আমার সামনে কথা কবে। তো এই জন্য আমি গেছি আপনার সাথে, আসছে আপনি এমপি, আপনি জনগণের কাজ করেন, আপনি এটা করেন। উনি আমাকে অনেক সময় বকছে, তুই কিটা করস। উনার সাথে আমি গাড়িতে একসাথে ঢাকা কোনো সময় গেলে একসাথে ওনার সাথে আমার সিট ছিল। একসাথে সিনিয়র আওয়ামী লীগের নেতা সিট পাইছে না, উনি স্টার্টিং টিকিট কাটছে, আমি উনার চেয়ার দিয়ে চলে গেছি। আমি আমার সিটটা দিয়ে আমি দাঁড়াই গেছি ঢাকা। আমার চাচা আমার পরে বলছে, তুই আসলে অতিরিক্ত করস, তুই এটা ঠিক না, কারণ তোর সিটি রাইডার দিয়ে আমি কাছে, হ্যাঁ আমার কাছে উপকার লেগে আইছে, হ্যাঁ আমার লাগে সুবিধা লেগে আইছে, তো আমার কোনো ইয়াতে আইছে, তুই হারে দেখেছে। আমি না, মামা এটা তো সিনিয়র লোক, আওয়ামী লীগ করে, সে আমার বড় ভাই, সে আমার একদিনের বড়, শ্রদ্ধা করছি আমরা এইভাবে। আমরা বুঝাইছি না যে আমি একজন ছাত্র নেতা, আমি এমপির ভাই বাতিদা আত্মীয় স্বজন যারা আছে, আওয়ামী লীগ হোক, বিএনপি হোক, জাতীয় পার্টি, যে কোনো এমপির, এরা লইটা খাই লাইছে দেশটারে। এই জন্য আজকে এই প্রতিহিংসার শিকার হয়েছে। এবং প্রত্যেকটা মন্ত্রণালয় আমি বলবো, এই যে আজকে রাজুক বলেন, আছে গণপূর্ত মন্ত্রণালয় বলেন, এলজিডি বলেন, তারপরে এই ভূমি মন্ত্রণালয় বলেন, প্রত্যেকটা মন্ত্রণালয় দুর্নীতির আখড়া হয়ে গেছে। এটা বলার অপেক্ষা রাখে না। দুর্নীতি ফাইল চুরি করে নিয়ে যা, বৈধভাবে মানুষের কোনো উপকার হয় না, চুর গুলা এইভাবে আছে। আর এই নিম্ন শ্রেণীর কোনো সচিব মন্ত্রীরা করে না এই ফাইল গুলা চুরি। এই চুরি করে নিম্ন শ্রেণীর যে লোকটি আছে এটি, এবং প্রতিহিংসামূলক কিছু লোক আছে, যে আমার একটা ফাইল যাইতেছে চলতেছে সঠিক গতিতে, আরেকটা চুরির থেকে ফায়দা লুটার জন্য, ফাইল আটক করে টাকা পয়সা আদায় করার জন্য এরা ফাইল গায়েব করে না। এগুলো কঠিন ভাবে ধরতে হবে। এটা শুধু আমার জন্য না, সকল মানুষের জন্য। আজ প্রবাসীরা আছে, প্রবাসীরা এত প্রশ্নের সম্মুখীন কেন হবে? প্রবাসীরা রেমিটেন্স না গেলে বিশ্বের কোন দেশ চলতে পারবে না। প্রবাসীদের রেমিটেন্সের কারণে দেশ হাতটা চলে। এই প্রবাসীদের কোনো সুযোগ সুবিধা নেই, তাদেরকে হয়রানি করে। তারা দেশে গেলে কিছু চুর বাটফাররা দেশে পয়সা থাকে, তাদেরকে কিভাবে তাদেরকে কষ্ট দিয়ে, তাদেরকে বিভিন্ন ভাবে বিভিন্ন সমস্যায় ফেলে দিয়ে তাদের কাছ থেকে এবার টাকা আদায় করা যায়, তাদের কাছ থেকে সম্পত্তি কিভাবে রাখা দেওয়া যায় কম দামে, এই ধরনের প্রক্রিয়া একটা শ্রেণী করেন। এগুলোর জন্য উপজেলা প্রশাসন এবং জেলা প্রশাসকদের ধরে রাষ্ট্রীয়ভাবে একটা কঠিন একটা আইন করা দরকার। আমি প্রবাসীর বিদায় আজ বলছি না, আমি আজ প্রবাসী, আমি সারা জীবন দেশে রয়েছি, দেশে কাজ করছি। আমি কোনো প্রেসিডেন্টের ছেলে না, আমরা সাধারণ কৃষক শ্রমিকের ছেলে, আমরা রাজনৈতিক পরিবারের ছেলে, কিন্তু আমি কোনো উচ্চ কোনো কর্মকর্তা কর্মচারীর কোনো ছেলে না। আমরা সাধারণ হেঁটে খাওয়া মানুষের পরিবার থেকে আমরা উঠে আসি। আমরা মানুষের সত্যিকার অর্থে দুঃখ আমরা বুঝি। কিন্তু যারা আজকে সচিব, মন্ত্রী, এসপি, সচিব, তারা ছেলে মেয়েরা তাদের এমন শিখাই গেছে, আজকে এই কেন কুটা নিয়ে আন্দোলন। দেখা যায় একটা দেশে 100-500 লোক নিয়োগ হলে এটার মধ্যে মন্ত্রী, মিনিস্টার, সচিব, তাদের আত্মীয় স্বজনে এইটা বুকিং দিয়া দেয়। তো সাধারণ কোটা কিভাবে চাকরি পাবে তারা?
আর এইভাবে 1971 সালে আজ পর্যন্ত হাজার হাজার লক্ষ লক্ষ বেকার যুবক এই দেশে পৌঁছা দিয়েছে। কোন সরকার এমন কোন একটা প্রক্রিয়া করে নাই, এমন কোন একটা আইন বাস্তবায়ন করে নাই যে এই প্রতি বছরে কতটা ছেলে বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি নিয়ে বাইরে আছে, কতটা ছেলে ব্যাচেলার ডিগ্রি কমপ্লিট করছে, কতটা ছেলে ইন্টার পাস করছে। এই ছেলেগুলোর থেকে আমরা কিভাবে যুবকদেরকে, এই ছাত্র সমাজকে আমরা কাজে লাগাবো দেশের রাষ্ট্রীয় কাজে? এই ধরনের কোনো কাজ নাই। মন্ত্রী কেন চেয়ার করবো, এমপি কেন চেয়ার করবো, সচিবের কেন চেয়ার বলিবা, আইজি, ডিআইজি, সেনাবাহিনীর প্রধান, নৌবাহিনীর প্রধান, বিমান বাহিনীর প্রধান, তাদের ছেলে মেয়ে তারা কিভাবে লুট তরাজ করে দেশ থেকে টাকা বিদেশে পাচার সহ বিভিন্ন ব্যবসায়িকরা কিভাবে দেশের মানুষের রক্ত চুষিয়া ব্যবসার মধ্যে টাকা বেশি করে আয় করে লাভজনক করে তারা দেশের মানুষের রক্ত চুষে হবে। এই ধরনের সব প্রক্রিয়া চলে, শুধু কোনো পরিকল্পনা নাই, সঠিক কোনো পরিকল্পনা নাই। সঠিক পরিকল্পনা করলে 6 মাসের মধ্যে বাংলাদেশ পরিবর্তন হতে পারে। 6 মাস অনলি, 5 বছর লাগে না। একটা সরকারের 5 বছর শপথ করার পরে একটা সরকারের মেয়াদ 5 বছর থাকে, 5 বছরও লাগে না। কেন একটা এমপি 7 বার এমপি এই দেশে নদীর আছে, কেন তা সে 7 বার এমপি হবে? সে 7 বার এমপি লুটতো, তার ছেলে মেয়ে বউ আত্মীয় স্বজন সবাই মিল্লা খালি এমপি বানাইতো, 7 এমপি পাওয়ার হারাইতো। এমপির পাওয়ার নাই, এমপি তো ছোট্ট একটা চেয়ারে বসবে আর তার কাজ থাকবে এলাকার মধ্যে, এলাকার প্রত্যেকটা তার এলাকার কোনো সমস্যা নেই, ওই এমপি দায়বদ্ধ, ওই উপজেলার চেয়ারম্যান দায়বদ্ধ, জেলা পর্যায়ে জেলা প্রশাসক এবং পুলিশ সুপার ওই এলাকার কোনো অন্যায় ভাবে কোনো মানুষের ক্ষতিগ্রস্ত হলে, আইন শৃঙ্খলা বাহিনীর কোনো অবনতি হলে, জনগণের জানমাল নিরাপত্তা না থাকলে ওই এসপিডিসি দায়বদ্ধ হতে হবে, ওই উপজেলার চেয়ারম্যান দায়বদ্ধ হবে, উপজেলার টিউডু দায়বদ্ধ হবে, উপজেলার পুলিশ কর্মকর্তা থাকবে, থানা কর্মকর্তা হে দায়বদ্ধ হতে হবে, ওই ইউনিয়নের কে দায়িত্ব ছিল তাই দায়িত্ব করতে হবে। ধরা যাবে না কেন? চুরির বাইর রুটি ছিল সিরিয়ালে চলে, ওই অন্যায়কারী কোন এলাকা করছে, কেনা করছে, কে দায়িত্ব ছিল এটা বাইর করতে 10 মিনিটের সময়। এরা 7 দিন 8 দিন তদন্ত কমিটি করে তুই চুরি পাটফারি করে ওই এমপি ফোন করছে, মন্ত্রী ফোন করছে, সচিবে ফোন করছে, সুর বেটারে বাসায় রেখে ভালো মানুষকে সুর বানাইয়া জেলখানা থেকে এসব বন্ধ হতে হবে। আজকে থানাগুলাতে কেন আক্রমণ হচ্ছে? মানুষ অতিষ্ঠ হয়ে গেছে। মানুষ দেখছে যে আমি অন্যায় করছি না, আমার জেল দিয়ে আমাকে 6 মাসে জেল কাটাইছে, আমার ফ্যামিলির কষ্ট দিছে, আমি কোনো অন্যায় করি নাই। মন্ত্রী ফোন করছে, এমপি ফোন করছে, সচিবে ফোন করছে, এই কারণে আমার না জেলে ঢুকাই দিছে। এগুলো বন্ধ করতে হবে। পুলিশের প্রতি মানুষের আস্থা থাকবে। পুলিশ হলো এই দেশের মানুষের জানমাল নিরাপত্তা দেওয়ার একমাত্র প্রথম হাতিয়ার হচ্ছে আনসার পুলিশ, বিডিবি। এরপর হলো আর্মি তো হলো রিজার্ভ বাহিনী। দেশের প্রান্তিক লোক না আর্মি কাজ করবে। আর্মিকে সর্বক্ষেত্রে ব্যবহার করা যেন, তবে এখন আর আর্মি আর রিজার্ভ বাহিনী থাকার দরকার নাই। আর্মি, পুলিশ, বিডিআর যতটা জেলা পর্যায়ে বড় বড় জেলা পর্যায়ে পুলিশ লাইনে আর এত পুলিশ গুলা রাখার দরকার নেই। সবগুলাকে গ্রামে গঞ্জে শহরে বন্দরে মার্কেটে সব জায়গায় সরাই দেন। তো সাদাবাদী সন্ত্রাসী ক্রিমিনাল আর থাকবে না। তারা যেন কোনো ক্রিমিনাল সাদাবাদীর সাথে মিললে আবার চুরি ডাকাতি ছিনতাইয়ের সাথে জড়িত থাকে না। অনেক সময় দেখা যাচ্ছে পুলিশ, আর্মি, বিডিআর, র্যাব, এই যে সুজ গুলা থানার আনসার, এগুলাও অনেক সময় ক্রাইমের সাথে জড়িত হয়, চুরির সাথে জড়িত থাকে, বিভিন্ন ধরনের ক্রাইম করে। এতগুলা বাহিনী থাকতে কেন আবার রাস্তায় চুরি হবে? এগুলো ধরতে পারবে না, তদন্ত করতে পারবে না। এনএসআই, গোয়েন্দা, এতগুলা বাহিনী থাকতে বাংলাদেশে এত বড় একটা ঘটনা ঘটে কিভাবে হয়? আমি বাংলাদেশে আওয়ামী লীগের শেখ হাসিনা রাতের অন্ধকারে পালাই গেছে, তা আমার কোনো দুঃখ নাই। আমি আওয়ামী লীগের ভক্ত, বঙ্গবন্ধু সৈনিক, শেখ হাসিনা সৈনিক, তাই তার পাপের পরিণাম সে ভোগ করছে। সে কেন তার মন্ত্রী মিনিস্টারের মধ্যে কারা সুর আছে, তার আওয়ামী লীগের কারা সুর আছে, সে বাইর করুন না কেন? আমি আজ থেকে 6 মাস আগে বলছি, সব চুর গুলাকে আপনি বাইর করেন। আপনি বঙ্গবন্ধু স্বপ্নে সোনার বাংলা বাস্তবায়ন করেন। আপনি বঙ্গবন্ধুর কন্যা, আপনার নাক মুখ চোখ খোলা রাখতে হবে। বাংলাদেশের 18 কোটি মানুষ আপনার দিকে তাকিয়ে আছে। আপনি বাংলাদেশের প্রধানমন্ত্রী, আপনি বাংলাদেশের আওয়ামী লীগের সভানেত্রী, আপনাকে দায়িত্ব থাকতে হবে। কিন্তু আপনি এগুলো দূরে দিবে, খুশি থাকবেন। আপনার পাপের নামে আজকে এতগুলো আপনার যারা আপনার পাপের নামে এতগুলো মূর্তি বানাইছে, এরা হলো সবটি চুরটি বানাইছে আপনার খুশি করার জন্য বিভিন্ন সুযোগ সুবিধা নিয়ে। তারা যদি মূর্তি না বানায় বাংলাদেশে বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়ন করতে, বঙ্গবন্ধুর নাম আজকে মানুষের হৃদয়ে থাকতো। আজকে ওই অট্টুলিকা বানায় আজকে অট্টুলিকাগুলা ক্রিল লাগাই ভাঙতে হয়েছে, অপমানিত হয়েছে, বঙ্গবন্ধু অপমানিত হয়েছে। এটাকে বঙ্গবন্ধুকে অপমানিত করা মুখে করতেছে, কিন্তু মানুষের হৃদয়ে এখনো মানুষের বঙ্গবন্ধুর শ্রদ্ধা করে, সম্মান করে, জাতীয় চার নেতাকে সম্মান করে, যারা যুদ্ধে নিহিত হয়েছে, 30 লক্ষ শহীদ, 2 লক্ষ মা বোন, তাদেরকে সম্মান করে। যারা বাচ্চা আছে এই চুরটি কিছু মুক্তিযোদ্ধার 50% চুর, এরা নাম ভাঙ্গায় টাকা পয়সা দিয়া মুক্তিযোদ্ধার সুযোগ সুবিধা কোটা এগুলা বাস্তবায়ন করার বিভিন্ন সুযোগ সুবিধা দিয়ে কাছে এই মুক্তিযোদ্ধারা গুলি চিল্লাই এবং সুযোগ সুবিধা নিতে, তারা প্রকৃত মুক্তিযোদ্ধা না। আর যারা প্রকৃত মুক্তিযোদ্ধা, এরা বলে যে আমরা মুক্তিযোদ্ধা করছি এই দেশে কোনো কোটা নেবার জন্য না, চাকরি পাওয়ার জন্য না, ভাতা পাওয়ার জন্য, আমরা দেশ স্বাধীন করছি আগামী প্রজন্মকে দেওয়ার জন্য। আজকেও যারা মেধাবী ছাত্র সমাজ এই দেশে আমাদেরকে সুন্দর একটা দেশ দিয়ে গেছে, তাদেরকে যেন এইভাবে ব্যবহার করতে না পারে। যারা সত্যিকার অর্থে
এই কোটা আন্দোলনে মারা গেছে তাদের নাম, তাদের পিতার নাম, বাবার নাম, কোন গ্রাম, কোন ইউনিয়ন, কোন উপজেলা, এগুলা প্রত্যেকটা উপজেলায় লিপিবদ্ধ করা হোক। প্রত্যেকটা উপজেলা সদরে এবং প্রত্যেকটা উপজেলা পরিষদে তাদের নাম নেম প্লেট লাগায় তার পিতাকে, বাবাকে, সত্যিকার অর্থে তার ছবি সহ এগুলোর জন্য কেউ চেঞ্জ না করতে পারে। এগুলোর নাম দিয়ে যেন পরিবর্তিত কেউ গিয়া 2 নম্বরই করিয়া কোনো সুযোগ সুবিধা না নিতে পারে। এটাও হইতে পারে আজ থেকে 5 বছর পরে কেউ এই নাম ব্যবহার করিয়া সুযোগ সুবিধা নিতে আসবে, এটা যেন না পারে। এটা গেজেট আকারে হোক। কে মরছে, কোন ছেলে মরছে, তা কোন স্কুলে লেখাপড়া করছে, তার 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 কোন ইউনিভার্সিটির ছাত্র, না হাই স্কুলের ছাত্র, না প্রাইমারি স্কুলের ছাত্র, নাকি সে কলেজের ছাত্র, কোন ইউনিভার্সিটির ছাত্র, তার গ্রামের বাড়ি কোথায়, তার বাবার নাম কি, তার ইউনিয়ন পরিষদের প্রমাণ সহ প্রত্যেকটা আইডেন্টিফাই করে প্রত্যেকটা বুথ সারা বাংলাদেশের 64টা জেলা এবং উপজেলা লেভেলে তাদের নাম স্বর্ণাক্ষরে লেখা থাকুক, যারা আজকে প্রাণ দিয়া এই কুঠা বাস্তবায়ন করা গেছে। আর যারা আজকে কুঠা উপভোগ করবে তাদেরকেও মনে রাখতে হবে যে তারা আমাদের এই কুঠা বাস্তবায়নের সুযোগ সুবিধা পাওয়ার জন্য কিন্তু ওই মেধাবী ছাত্র নেতারা যারা রক্ত দিয়ে আমাদেরকে এই কুঠা বাস্তবায়ন করেছে তাদের নাম সবসময় স্মরণ করতে হবে, তাদের প্রতি শ্রদ্ধা থাকতে হবে। এবং ওই কুঠা ব্যক্তিরা যারা চাকরি পাবে তারা সৎ আদর্শবান হতে হবে। তারা যেন কোনোদিন দুর্নীতি না করে, কোনো ঘুষ সুদের সাথে জড়িত না থাকে, কোনো অপকর্মের সাথে জড়িত না থাকে। তারা যারা কোটা নিয়ে তারা 100% কোটা, 97% কোটা বাস্তবায়ন হয়েছে এই আন্দোলনকারীদের জন্য, এবং তাদের বুকে রক্তের বিনিময়ে অর্জিত হয়েছে এই কোটা। এই কোটাতে যারা চাকরি পাবেন তারা যেন কোনো দুর্নীতি, কোনো ঘুষ, কোনো দেশের রাষ্ট্রের বিরোধী কোনো কাজে যেন সম্পৃক্ত না থাকে। আর যে ভাইরা আজও ভাঙচুর করছেন, বিভিন্ন মানুষকে মারছেন, তারা কিন্তু আপনার পাশের বাড়ির ভাই। আমরা আওয়ামী লীগ আজকে ভুল করছি বিদায় আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হয়েছে, বিএনপি আজকে ভুল করেছে বিদায় আজকে তারেক জিয়া দেশান্তরিত হয়েছে, আজকে আওয়ামী লীগ ভুল করেছে দিকে শেখ হাসিনা রাতের অন্ধকারে বাংলাদেশ থেকে পালিয়ে যেতে হয়েছে। যে মানুষগুলো তাকে ফুলের মালা দিয়েছে সেই মানুষের পরে উনি রাত্রে পালিয়ে গেছে। আপনাদেরকেও সেই দিনের কথা স্মরণ রাখতে হবে, আজকের কথা, যে আপনারা যারা আজকে তত্ত্বাবধায়ক সরকার হবেন, রাষ্ট্র পরিচালনা করবেন, আপনাদের জন্য এর চেয়ে কঠিন রূপ ধারণ করবে। কিন্তু তারা কিন্তু পালায়ে বাঁচছে শেখ হাসিনা সরকার। শেখ হাসিনা আমার নেত্রী পালায়ে বাঁচছে, কিন্তু আপনারা পালায়েও যেতে পারবেন না। বাংলার মানুষ কিন্তু এমন ভাবে করবে যদি আপনারা এমন অন্যায় করেন। তাই আপনাদেরকে নাক, কান, চোখ খোলা রেখে যারা আজকে ডক্টর ইউনূসকে যারাই সুৎখোর বলে না, যাই বলেন না কেন, সে আমাদের দেশের একটা সম্পদ। আমরা প্রতিহিংসা রাজনীতি করবো না যে আমি আওয়ামী লীগের নেতা, আমার বিয়ে যদি বিএনপির হেবালা আর সাধারণ কর্মী বিএনপির সাথে কথা বলে হেরে বহিষ্কার করতে হবে। আমি এই রাজনীতি করি না, আমি এই রাজনীতির সাথে জীবনে সম্পৃক্ত ছিলাম না, আমি কোনো এমন কোনো বড় নেতাও না। আমার বিবেক, আমার যতটুকু বুদ্ধি, আমার বিবেকে বলে যে আমরা সত্যের পথে থাকি, ন্যায়ের পক্ষে থাকি, স্বার্থ পরিত্যাগ করি এবং প্রতিহিংসার রাজনীতি আমরা ছাইড়া দেই। আমরা বিবেক বুদ্ধি দিয়ে এবং দেশপ্রেমিক হয়ে কাজ করি। তাই আমাদের মধ্যে আর ঝগড়া বিবাদ, আমাদের মধ্যে প্রতিহিংসা কাজ করবে না। একজন আরেকজনকে আমরা ভালো বলতে শিখি, অন্যায়ের প্রতিবাদ করি। অন্যায়ের প্রতিবাদ এমন ভাবে না, তার মায়েরা না, তাকে সে বুঝাইয়া যে তুমি অন্যায় করতেছো, এই অন্যায় থেকে তুমি এই অন্যায় করলে তোমার এই পরিণাম এটা হবে, তুমি এটা থেকে মুক্ত হও। এইভাবে প্রশাসনের সর্বস্তরের এবং পুলিশ প্রশাসন আজকাল নিষ্ক্রিয়, দেশের অবস্থা খুব খারাপ। আমি অনুরোধ করব বর্তমান তত্ত্বাবধায়ক সরকার, সেনাবাহিনীর প্রধান, সকলে কে কি বলবে না, এখন আপনারা এই দেশের রাষ্ট্রীয় দায়িত্ব আপনার দেশের জনগণের ট্যাক্সের পয়সা বেতন দিচ্ছেন, আর এই দেশের মানুষকে জ্বালা পুরা ধ্বংস করতেছে বাংলাদেশের সম্পদ। আর আপনারা বেতন নেবেন, মাসের একদিনের বেতন না 1 ঘন্টার বেতন নেওয়া আপনার জন্য হালাল না, হারাম হয়ে যাবে। যদি আপনি দেশের মানুষের জানমাল নিরাপত্তা না দিয়া 1 ঘন্টার বেতন নেন, এই বেতন আপনার জন্য হারাম হবে। আপনি দেশের মানুষের জন্য নিরাপত্তা দিতে হবে, জানমালের নিরাপত্তা দিয়ে 1 ঘন্টার বেতন নিতে হবে। যদি আজকের থেকে 7 দিন যদি দেশের মানুষের নিরাপত্তা না দিতে পারেন, আপনারা যদি সত্যিকারের দেশপ্রেমিক, আপনারা বেতন নেবেন না। এই দেশের প্রশাসনের, এই দেশের রাষ্ট্রীয় কোষাগার থেকে বেতন নেবেন না আপনারা, কারণ এই দেশের ট্যাক্সের পয়সার বেতন আপনি নিচ্ছেন। এই দেশের মানুষকে নিরাপত্তা না দিয়ে আপনি কিভাবে বেতন গ্রহণ করতে পারেন? রাষ্ট্রপতি থেকে শুরু করে এই দেশের যারা এই আইন শৃঙ্খলা বাহিনী নিরপেক্ষ চালাতে পারছেন না, 7 দিন বা 10 দিন আর আপনারা কোষাগার থেকে বেতন নিতে পারেন না। আমার দৃষ্টিতে, আমার আইনে বলে যে আপনি দেশের মানুষের জানমালের নিরাপত্তা দিতে পারবেন না। দেশে অনেক কিছু হবে, কিন্তু জানমালের নিরাপত্তা আপনাকে দিতে হবে, ডিসিপ্লিন রাখতে হবে। কিন্তু এটা একটা প্রতিহিংসার একটা হয়ে গেছে বিভিন্ন কারণে। তারপর আমরা বলবো যে এখন থেকে আপনারা এই জায়গায় চলে আসেন, সবাই বেরোয় আইন শৃঙ্খলা, অফিস আদালত, স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় সব খুলে দেন, নিয়ম অনুযায়ী সব চলক। কোনো জায়গায় কোনো মার্চি নাই, অন্যায়কারীদের সাথে কোনো আপোষ নাই, এবং অন্যায়কারীদের সাথে পিটিয়ে মারে না। অন্যায়কারীকে আইন শৃঙ্খলা বাহিনীর মাধ্যমে, আইনের মাধ্যমে আইন শৃঙ্খলা বাহিনীও সঠিক হতে হবে। আইন শৃঙ্খলা বাহিনী যেন কোনো তাবেদারি না করে, মন্ত্রী, এমপি, সচিব, তত্ত্বাবধায়ক সরকার যারা হবে তাদের তাবেদারি যেন না করে।
এবং কোন তত্ত্বাবধায়ক সরকারের আত্মীয় স্বজন এখন থেকে বাই রুটেশনে তাদেরকে ফ্লো করতে হবে। কে আসে, ওনার পিএস কে, ওনার কারা, ওনার যেন কোনো সুযোগ সুবিধা অন্যায় ভাবে ফুলের তুরা এইসব বিভিন্ন ধরনের এইভাবে দিয়ে তত্ত্বাবধায়ক সরকারকে প্রশ্নবিদ্ধ করবে। ডক্টর মোহাম্মদ ইউনূস সহ যারা 11 জন মানুষ আজকে এই তত্ত্বাবধায়ক সরকার প্রধান হবে, এবার ধর্মীয় হোক আর রাজনৈতিক ভাবে হোক এবং দেশের শিক্ষাবিদ হোক, সুশীল সমাজের লোক হোক, যারা এই তত্ত্বাবধায়ক সরকারের 10 জন 11 জন 17 জন 18 জন যতজনই হোক না কেন, এরা যেন পবিত্র মন নিয়ে এই দেশের কল্যাণে কাজ করতে পারে। এবং ডক্টর ইউনূস সুৎকুর হইলেও উনি যদি সত্যিকার অর্থে বাংলাদেশকে একটা সুন্দর এবং ভাষযোগ্য একটা রাষ্ট্র উপহার দিতে পারে, সমস্যা কি? উনি আমার কথা দেশের মানুষ শান্তিতে থাকতে চাই, এটা চাই। কে সুৎকুর কে ঘুষখোর হলে উনি পরিবর্তন হবে, বিজনেস করতেছে, এটা রাষ্ট্রীয় ভাবে দেখবে এবং ওনাকে আন্তর্জাতিক ভাবে দেখবো উনি কিভাবে এটা করতেছে। উনি যদি সত্যিকার অর্থে দেশের মানুষের অকল্যাণ করে, জনগণ বুঝবে, দেশের আইন অনুযায়ী তার বিচার হবে। আমরা যেন প্রতিহিংসামূলক না করি, আমরা সকলে মিলে এই সরকার, বর্তমান সরকার যারা আসবে তাদেরকে আমরা সহযোগিতা করি। তারা সকল মানুষের কল্যাণ করবে। আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, সকল মানুষই বাংলাদেশের ভিতরে, এই বাংলাদেশের 18 কোটির মানুষের মধ্যেই সকল দলের মানুষ, সকলকে তার সুযোগ সুবিধা, তার অধিকার, তার মৌলিক চাহিদা, তার জানমালের নিরাপত্তা এই সরকার দিবে, এই আশাবাদ ব্যক্ত করছি। আমি আরো বাই রুটেশনে আমি কথা বলতাম, কিন্তু কথা বলার সময় বাই রুটেশন শৃঙ্খলা সিস্টেমে আর আসতে পারি না, তখন সবকিছু হজবরল হয়ে যায় কথা বলার সময়। কিন্তু আমি অনুরোধ করব, বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের যারা দায়িত্ব আছেন তাদের প্রতি অভিনন্দন এবং তাদের উত্তরোত্তর সমৃদ্ধি এবং আগামী সুন্দর বাংলাদেশ গড়ার জন্য দুর্নীতি, সন্ত্রাস, চাঁদাবাজি এবং বিভিন্ন অপকর্ম থেকে যেন বাংলাদেশের মানুষ রেহাই পায়, বাংলাদেশের মানুষের জানমালের নিরাপত্তা, রাষ্ট্রীয় সম্পদ রক্ষণের জন্য প্রথমে একটা আইন করতে হবে। যে কোনো সরকার যে কোনো সময় পতন ঘটবে, বাংলাদেশে বিভিন্ন দাবি দেওয়ার জন্য আন্দোলন সংগ্রাম হবে, মানুষের অধিকার আদায়ের জন্য মানুষ আন্দোলন করবে, এটা মানুষের নৈতিক অধিকার। তার জন্য এই আন্দোলনের অধিকার আদায় করতে গিয়ে যেন রাষ্ট্রীয় কোনো সম্পদ কোনো প্রতিহিংসার বশভূষিত হয়ে তাদের পাড়া প্রতিবেশী, জেলা উপজেলা, রাষ্ট্রের বিভাগ, রাষ্ট্রের কোনো সম্পদের কোনো আঘাত করতে না পারে। রাষ্ট্রীয় সম্পদে যদি আঘাত করে, এটা জনগণের সম্পদ, এই দায়ভার কেউ নেবে না, এটা রাষ্ট্রীয় সম্পদ, জনগণের সম্পদ। এই জন্য যে আন্দোলনকারীরা তার অধিকার আদায় করার জন্য আন্দোলন করবে এবং ওই সময় যেই সম্পদ রাষ্ট্রীয় সম্পদ নষ্ট হবে, ওই কারীদের উপরে এই দায় বর্তাবে। তারা সেই মনোভাব নিয়ে যেন বাংলাদেশের অধিকার আদায় করতে গিয়ে তারা সেই চেইন অফ কমান্ড ডিসিপ্লিন ঠিক রাখে। রাষ্ট্রীয় কোনো সম্পদ, রাষ্ট্রীয় কোনো স্থাপনা যেন কোনো ধ্বংস না হয়। আজকে মৃত্যু রেল ধ্বংস করেছে, এটা কিন্তু শেখ হাসিনার সম্পদ না, আওয়ামী লীগের সম্পদ না, এটা বাংলাদেশ সরকারের 18 কোটি মানুষের সম্পদ। এই সম্পদ গুলা 200,000 কোটি 500,000 কোটি টাকা লাগে, আবার টাকাটা দিবে, এটা কে দিবে? জনগণের ট্যাক্সের উপরে করবে, জনগণের উপরে আবার ঋণের বোঝা হয়ে দাঁড়াবে। যে ঋণের বোঝার জন্য আপনার সরকার দাঁড়াইছেন, তার চেয়ে আরো 3 গুণ বোঝা নিয়ে সামনে আবার এগিয়ে হবে। তাই সবকিছু চিন্তা ভাবনা করে আমাদেরকে চলতে হবে। আমি একজন সাধারণ মানুষ, ক্ষুদ্র মানুষ, আমার এমন কোনো মেধা, বুদ্ধি, শিক্ষা আমার এমন কিছু নাই। আমি একজন সচেতন মানুষ হিসাবে যা কিছু বলছি আমার বুকের আত্মনাদ থেকে, আমার বিবেকের দ্বারা, আমার নিজের ইচ্ছা এবং নিজের বুদ্ধি এবং নিজের মনের ভাব আমি আজকে এখানে প্রকাশ করলাম। আমি লাইভে আর আসতাম না, আমার ইচ্ছা ছিল না, কিন্তু তারপরও আমি লাইভে আসছি। আমার মনে একটা ইচ্ছা আছে। আমি একজন সাবেক ছাত্রনেতা ছিলাম, আমি আওয়ামী লীগ করি সত্য, কিন্তু আমার ইচ্ছা ছিল দেশ জাতির কল্যাণে আমার জীবনের সময়টুকু আমি ব্যয় করব। কিন্তু সেই সুযোগ সুবিধা আমরা পাই না। অনেক সময় যারা দেশের জন্য কিছু করতে চায় স্বেচ্ছায় মন থেকে, তারা দেখে এই সুযোগ কেউ দেয় না। আওয়ামী লীগ সরকারও দেয় না, এমন ভালো বিএনপির সঙ্গে দেয় না, জাতীয় পার্টিও তো ভালো লোক আছে, জামাত ইসলামও আছে। তারা যারা সত্যিকার অর্থে দেশ শাসন, দেশের জন্য কিছু করতে চায়, তাদেরকে অনেক একটা চক্র আছে, এই চক্রগুলো তাদেরকে হাইলাইটে আসতে দেয় না, তাদেরকে সেই সুযোগ সুবিধা করে দেয় না। তবে আমি অনুরোধ করব, আমার দেশের সকল মানুষ, সকল দলের যারা দেশপ্রেম আছে, দেশের প্রতি আন্তরিকতা আছে, সৎ, নিষ্ঠাবান, আদর্শবান মানুষ আছে, তারা আসুন, এগিয়ে আসুন, আয়া দেশের কাজ করুন এবং তাদেরকে প্রশাসন সহ বর্তমান সরকার, প্রশাসনের লোক সবাই সৎ, আদর্শবান, ভালো মানুষদেরকে আপনারা সহযোগিতা করেন। আমি বাংলাদেশের প্রত্যেকটা জেলা উপজেলা প্রশাসনকে বলবো যে আপনারা যেন যে কোনো দলের এই সৎ একজন আদর্শবান নেতা বা একটা ব্যক্তি থাকে, নেতা না হোক, সে একটা সাধারণ মানুষ, সে আদর্শ, সৎ, ন্যায়ের কথা বলে, তাকে আপনারা সহযোগিতা করেন, তাকে আপনারা এই সুযোগ দেন
তার সে কি করতে চায় তার কথাটা বিভিন্ন মিডিয়ার মাধ্যমে জানান, বিভিন্ন প্রক্রিয়ার মধ্যে জানান। কিন্তু অনেক মানুষ সৎ আছে, আদর্শবান আছে, টাকা নাই, পয়সা নাই, কিন্তু তার মেধা আছে, বুদ্ধি আছে, অনেক কিছু আছে, সে কিছু করতে চায়, কিন্তু তাকে সেই সুযোগগুলো দেওয়া হয় না। আমি বলবো দল মত নির্বিশেষে সাধারণ মানুষের কল্যাণে দেশপ্রেমিক মানুষদেরকে আপনারা সহযোগিতা করেন। সৎ আদর্শবান শিক্ষিত মেধাবীদেরকে বাংলাদেশের বিভিন্ন ডিপার্টমেন্টে বিভিন্ন মন্ত্রণালয়ে চাকরি দেন। বাংলাদেশে সবচেয়ে বড় কাজ হলো যুব সমাজ এবং ছাত্র সমাজকে কাজে লাগানো। শুধু ছাত্র সমাজের অধিকার নিয়ে কথা বললেই হবে না, এখন থেকে আজকে থেকে কাজ করতে হবে যে আগামী কাল থেকে যেন, আগামী মাস থেকে যেন আমরা সেই মেধাবীদেরকে, বেকার যুবকদেরকে, শিক্ষিত সমাজকে যেন আমরা দলমত নির্বিশেষে তাদেরকে কাজে লাগাই। তারা রাষ্ট্রীয় সম্পদ। আজকে পৃথিবী দেখছে যে বাংলাদেশের ছাত্র সমাজ মেধাবীরা কত শক্তিশালী। তারা পৃথিবীর যে কোনো দেশের আক্রমণ রক্ষা করার ক্ষমতা রাখে, অস্ত্র ছাড়া, শুধু কলম এবং হাতা দিয়া। তারা প্রমাণ করেছে বাংলাদেশে যে পৃথিবীর যে আমেরিকা আমি বসবাস করছি, আমেরিকাও বাংলাদেশে আক্রমণ করার ক্ষমতা রাখতে পারবে না। সেই সাহস তারা থাকবে, সেই সাহস তারা রাখবে না, অন্যায় ভাবে বাংলাদেশে আক্রমণ করতে পারবে না। ভারত বলেন, পাকিস্তান বলেন, ইন্ডিয়া বলেন, আমেরিকা বলেন, কানাডা বলেন, রাশিয়া বলেন, কোন দেশ বাংলাদেশের দিকে আর তাকাবে না। তারা বুঝতে পারছে বাংলাদেশের ছাত্র সমাজ প্রতিবাদ করতে জানে এবং প্রতিবাদ তারা সত্যিকার অধিকার আদায়ও করতে জানে। কিন্তু কোন কুচক্রী মহল যেন তাদের সেই সৎ মনোভাব এবং সৎ চিন্তাধারাকে প্রভাবিত করে কোন সুযোগ সুবিধা না নিতে পারে, সেই দিকেও আপনাদেরকে দৃষ্টি রাখতে হবে এবং আমাদেরকে এই দিকে লক্ষ্য রাখতে হবে। কোন কুচক্রী মহল আবার দেশে অবস্থান করে, দেশে যারা কারাপশন করেছে, বিভিন্ন সরকারে থাকছে দীর্ঘদিন যাবত, আবার যেন তারা সরকারের কাছ থেকে কোনো সুযোগ সুবিধা না নিয়ে এই সরকারকে যেন প্রশ্নবিদ্ধ না করতে, এবং নিট এন্ড ক্লিন, সৎ আদর্শবান দেশপ্রেমী মানুষ দিয়ে সরকার গঠন করা হোক। প্রত্যেকটা মন্ত্রণালয়ের দায়িত্ব সৎ আদর্শবান ত্যাগী লোকদেরকে দেওয়া হোক, যারা সব দিক দৃষ্টি রাখবে, সামনে পিছে সর্বদিকে নিজেকে কারো কাছে বিলিয়ে দিবে না, কারো কাছে বিক্রি করবে না, এমন সৎ আদর্শবান দেশপ্রেমিক রাষ্ট্রের বিভিন্ন সেক্টরের দায়িত্ব দিতে হবে। দুর্নীতি দমন কমিশনকে জেলে সাজাতে হবে এবং প্রত্যেকটা মন্ত্রণালয়ে দুর্নীতি হচ্ছে এটা বলার অপেক্ষা রাখে না। এই দুর্নীতিগুলা একবারে কেন্দ্রীয় থেকে উপজেলা, বিভাগ থেকে জেলা, জেলা থেকে উপজেলা, উপজেলা থেকে ইউনিয়ন লেভেলে পর্যন্ত, ওয়ার্ড লেভেলে পর্যন্ত সুন্দরভাবে সাজাতে হবে প্রশাসনকে, একদম নিট এন্ড ক্লিন ভাবে। তাহলে দেশে জায়গা আসবে। আবারও অনেক কথা বলছি, এই কথা বলার মধ্যে আমার অনেক ভুল হতে পারে, অনেক কথা হয়তো বা অপ্রাসঙ্গিকও বলে ফেলতে পারি, কারণ আমার মনে এখন খুব দুঃখ কষ্ট দেশের পরিস্থিতি নিয়ে। এই কোমলমতি মেধাবী শিক্ষার্থীদের এই সৎ, এই ন্যায্য অধিকার, এই সুন্দর বাংলাদেশকে যে তারা উপহার দিয়েছে আমাদের কাছে, আমরা তাদেরকে, সেই মেধাবী ছাত্র যারা মারা গেছে তাদের প্রতি শ্রদ্ধা, এবং 1952 সাল থেকে আজ পর্যন্ত যারা ন্যায্য অধিকারের জন্য, মানুষের অধিকারের জন্য মৃত্যুবরণ করছে তাদের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি। এবং যারা পুঙ্গ, অসহায় এবং ক্ষতিগ্রস্ত পরিবার আছে তাদেরকে সরকার দৃষ্টি রাখার জন্য অনুরোধ করছি। যারা হসপিটালে বর্তমানে চিকিৎসাধীন আছে তাদেরকে বর্তমান সরকার এবং তত্ত্বাবধায়ক সরকার তাদেরকে সঠিকভাবে যেন টেক কেয়ার করে এবং তাদের সকল সমস্যার সমাধান করে, চিকিৎসা থেকে ধরে তাদের লাইফের পুরা দায় দায়িত্বের জন্য সরকার গ্রহণ করে, সে আশাবাদ ব্যক্ত করে এবং আগামী সুন্দর এবং আগামী প্রজন্মের সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, দুর্নীতি মুক্ত সুন্দর বাংলাদেশ বাস্তবায়ন করার বিনীত অনুরোধ রাখছি। এই বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক, বাংলাদেশের মানুষের কল্যাণ হোক, এই আমার প্রত্যাশা। আল্লাহ হাফেজ।